जय श्री महाकाल। হ্যালো এভরিওয়ান, জয় শ্রী মহাকাল। সবাইকে ওয়েলকাম জানাই আমাদের উজ্জয়ন সিরিজের আজকে ডে 5। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ওমকারেশ্বর মন্দিরে, যে প্রাচীন বিষ্ণু মন্দির সেখানে, কারণ এখানে রয়েছে আমাদের গাড়ির পার্কিং। আজকে তো আমাদের মেন প্ল্যান ছিল ওমকারেশ্বর থেকে আগে মহেশ্বরে গিয়ে আহল্যাবাই ফোর্ট ঘুরে দেন ইন্দোর যাওয়ার, কিন্তু যেহেতু আমাদের টাইমটা কম আছে ওই জন্য আমরা ডাইরেক্ট ইন্দোরই চলে যাচ্ছি। একটা গাড়ি বুক করে নিয়েছি। তো আজকে সিরিজের পর্বে থাকবে ইন্দোরের সমস্ত যে আমাদের সাইট সিন, আমরা কি কি খাবার ওখানে এক্সপ্লোর করলাম, কারণ ইন্দোর কিন্তু স্ট্রিট ফুডের ক্যাপিটাল। তো ওখানে আমরা কি কি খেলাম, কি এক্সপ্লোর করলাম, সবকিছু থাকবে আজকের ভিডিওতে। তাই শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। তো চলুন শুরু করা যাক। দাঁড়িয়ে রয়েছে আমাদের গাড়ির সামনে। এই গাড়িটা আজকে আমরা বুকিং করেছি, এসিতে নিয়েছে 2500 টাকা। এবার দেখা যাক কত টাইম লাগে আমাদের ওমকারেশ্বর থেকে ইন্দোর যেতে। কালকে তো প্রচুর টাইম লেগে গেছে, প্রায় 5 ঘন্টা মতো সময় লেগেছে। আশা করি আজকে কম লাগবে টাইম। ফাইনালি আমাদের জার্নি শুরু হয়ে গেছে। ঘড়িতে বাজছে 10:30। আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখা যাক কতটা টাইম লাগে। ওমকারেশ্বর থেকে তো বেরিয়েছিলাম প্রায় 10:30টার সময়। এখন ঘুরতে পারছে 12টা। দাঁড়িয়ে রয়েছি এই ওমকারেশ্বর থেকে ইন্দোর যাওয়ার পথে। পরে একটা নবগ্রহ শ্রী শনি মন্দির, এটা কিন্তু মানে বিশ্বের সব থেকে বড় বাস্তুশাস্ত্রের ওপর আধার করেই নবগ্রহ মন্দিরটা বানানো। মানে যারা এখানে আসবেন অবশ্যই কিন্তু দর্শন করতে ভুলবেন না। এই শনি মন্দিরে কিন্তু প্রচুর মাহাত্ম্য রয়েছে। আমার পেছনে দেখতেই পাচ্ছেন পুরো কিন্তু ব্ল্যাক কালারের মন্দিরটা, একদম পিওর ব্ল্যাক পাথর দিয়ে তৈরি করা রয়েছে। দেখতে দারুণ লাগছে। এবং চলুন ভেতরে গিয়ে দর্শন করা যাক। দারুণ, মানে এখানে প্রত্যেকটা বিগ্রহ যে মুখী হওয়া উচিত সেই মুখী করে, মানে গণেশজির উত্তরমুখী এখানে দেখলাম রয়েছে মূর্তি, যেটা খুবই দুর্লভ। তো সব মিলিয়ে এখানে কিন্তু অবশ্যই মানে দর্শনীয় একটা জায়গা। পরিক্রমা তো একদমই করা উচিত। মন্দিরের বাইরে কিন্তু পুজো দেওয়ার জন্য কাউন্টার রয়েছে, যেখান থেকে আপনারা ডালা, শনিদেবকে চড়ানোর জন্য তেল, প্রসাদ সবকিছু পেয়ে যাবেন। তো এখান থেকে নিয়ে আপনারা ভেতরে পুজো দিতে পারেন। প্লাস দেখলাম ওনারা হাতে একটা কালো তাগাও বেঁধে দিচ্ছেন ভক্তদের রক্ষার জন্য, শনিদেবের তাগা। তো এই নিয়ে আমাদের আজকে দর্শন মোটামুটি কমপ্লিট। এখন ঘড়িতে বাজছে 12:10। আবার গাড়িতে উঠে পড়বো এবং জার্নি শুরু করব ইন্দোরের জন্য। ইন্দোরে যাওয়ার পথে আমরা একটা ধাবায় দাঁড়িয়ে পড়েছি। নাম রয়েছে আদিশ্বর ধাবা। যেহেতু সকালে ব্রেকফাস্ট করা হয়নি, তাই এখান থেকে আমরা ট্রাই করে নিয়েছিলাম ইন্দোরের ফেমাস পোহা। তার সাথে ছিল রাজকচুরি আর লস্যি। পোহাটা আমার মোটামুটি লেগেছিল, রাজকচুরিটা বেশ ভালো খেতে, তার সাথে যে ধনেপাতা চাক ছিল, আর লস্যিটা একদমই মোটামুটি। আপনারা যদি একান্ত ব্রেকফাস্ট না করে থাকেন তাহলে ট্রাই করতে পারেন, না হলে নট রেকমেন্ডেড। আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছিল রাজবাড়া প্যালেসের সামনে যে মার্কেট, ওখানেই। এইবার আমরা হেঁটে হেঁটে যাব আমাদের হোটেলে। যেহেতু আমাদের হোটেল একদম মার্কেটের মধ্যে, অত ভেতর অবধি গাড়ি যাচ্ছিল না। আমরা যেহেতু 4 হুইলার নিয়ে এসেছিলাম, তাই হেঁটে হেঁটেই আমাদের হোটেল অবধি আসতে হলো। তবে হোটেলের স্টাফ খুব ভালো ছিলেন, আমাদেরকে রিসিভ করার জন্য দাঁড়িয়েছিলেন, প্লাস আমাদের ব্যাগও উনি নিয়ে এসেছেন। পৌঁছে গেছি ইন্দোরের আমাদের হোটেলে। একদম কিন্তু যে সারাফা মার্কেট, তার মাঝখানেই আমাদের হোটেলটা, হোটেল গোপাল। চলুন আমাদের রুমটা দেখিয়ে দিই। এখানেও কিন্তু আমরা একটা 4 বেডের রুম নিয়েছি। এক পাশে একটা 3 জন শোয়ার, ওই পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে। রুমটা কিন্তু ভীষণই স্পেসিয়াস, দেখতেই পাচ্ছ। এখানে ক্যাবিনেট করে টিভি রাখা, নিচে রাখার জায়গা রয়েছে। টয়লেটটাও একদম পরিষ্কার রয়েছে, এর সাথে কিন্তু টয়লেট্রি দেওয়া রয়েছে। ওদিকে একটা বড় আলমারি রয়েছে, আর তার সাথে কিন্তু আয়না দেওয়া। এখানে এই যে টাওয়েলস, তার সাথে সোপ দিয়েছে।
বাথরুমটাও একবার দেখিয়ে দিই। বাথরুমটাও কিন্তু একদম মডার্ন বাথরুম, সুন্দর একটা বেসিন, তার উপরে গিজার রাখা, কোমোড রয়েছে। আর আমাদের এসি রুম নেওয়া আছে ওপরে, এসি কিন্তু কমপ্লিমেন্টারি 1 বোতল জলও দিয়েছে। তো সব মিলিয়ে কিন্তু এই রুমটাও ভীষণ ভালো। এখানে আমাদের ভাড়া পড়েছে 1 রাতের 1950 টাকা। এবার আজকে সাইট সিন, এখানে একটু রেস্ট নেব, তারপরে চলে যাব সাইট সিন করতে। হোটেলের রুমটাও দেখালাম। এই বাথরুমের মধ্যে কিন্তু বডি ওয়াশ, এদিকে হ্যান্ড ওয়াশ আছে, এটা কমন। ওপাশে কিন্তু দেখলাম এখানে শ্যাম্পু দেওয়া রয়েছে আর বডি ওয়াশ দেওয়া রয়েছে, যেটা কিন্তু খুব কম হোটেলেই থাকে। প্লাস সবকটা ফিটিং কিন্তু একদম জ্যাগুয়ারের, বুঝতেই পারছো, একদম লাক্সারিয়াস হোটেল কিন্তু এটা। এবার তোমাদের লবিটা দেখাই, আমার যেটা খুব পছন্দ হয়েছে। হোটেলের নাম যেরকম হোটেল গোপালা, সেই অনুযায়ী কিন্তু পুরো ইন্টেরিয়রটা ডিজাইন করা। আমার পেছনে দেখতে পাচ্ছ এখানে যে এই পেইন্টিংসগুলো রয়েছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। পরপর কিন্তু পেইন্টিং লাগানো রয়েছে, বৃন্দাবনের ভাইবটাকে তুলে ধরানোর চেষ্টা করেছেন। এই পাশে কিন্তু আরও আছে পুরো লবিতে। আর চলে এসেছি ব্যালকনিতে। ব্যালকনি থেকে কিন্তু পুরো যে ইন্দোর মার্কেটটা সেটা দেখা যাচ্ছে। ইন্দোরের যে ফেমাস নাইট মার্কেট, সারাফা মার্কেট, একদম মার্কেটের মাঝেই কিন্তু অবস্থিত। পুরো আমি যখন আসছিলাম দুপুরবেলা, সমস্ত জুয়েলারি শপ, মানে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছে তাদের জন্য তো একদমই পারফেক্ট। প্রচুর প্রচুর জুয়েলারির দোকান আছে, জামা কাপড়ের দোকান আছে। আর রাতেই কিন্তু এটা হয়ে যাবে পুরো ফুড মার্কেট, নাইট মার্কেট, যেটা যেটা সারা রাত চলে। তো সেইগুলো তো দেখাবোই আজকের ভিডিওতে। আর উজ্জয়নের হোটেলটার থেকে ওমকারেশ্বর হোটেলটা তো প্রিমিয়াম ছিলই ছিল, এই হোটেলটাও কিন্তু ভীষণ প্রিমিয়াম। এখান থেকে রেলওয়ে স্টেশন মাত্র 1.5 কিলোমিটার দূর, বাস স্ট্যান্ডও ওরকম 1.5 কিলোমিটার দূরে। সামনেই যে রাস্তাটা, ওখান থেকে অটো টোটো তোমরা পেয়ে যাবে। সুতরাং যারা চাইছো ইন্দোরের একটা প্রাইম লোকেশনে থাকতে, খুব সুন্দর কমফোর্টেবল, তারা কিন্তু অবশ্যই হোটেল গোপালাতে যোগাযোগ করতে পারো। ওনাদের নাম্বারটা আমি দিয়ে দেবো, কার্ডটাও দেখিয়ে দেবো। প্রাইস অনুযায়ী ভীষণই অ্যাফোর্ডেবল আমি বলবো। আমরা লাঞ্চ করতে এবার চলে এসেছি ইন্দোরের স্পেশাল নাখোরা ধাম ভোজনালয়তে। থালিটা কিন্তু পুরো কমপ্লিট নয়, একটা বেসিকটা দিয়ে গেছে। এখানে বাটার রুটি রয়েছে, একটা পাঁপড় রয়েছে, বুন্দি রায়তা, এটা আলু টমাটার, একটা বেসনের কিছু একটা বললো, আমি নাম ঠিক মনে করতে পারছি না, এটা ডাল রয়েছে, কারি রয়েছে, এটা পনির মশালা, এবং শেষে হচ্ছে কাকড়ি আঙ্গুর। এইটা মানে একদমই নতুন জিনিস, আঙুর দিয়ে কিছু একটা তরকারি বানিয়েছে। তো সবকটা এক এক করে ট্রাই করবো আর বলবো কেমন খেতে। মানে মোটামুটি তো স্মেলটা এত সুন্দর আসছে। এর মধ্যে কিন্তু এখন অনেক কিছু অ্যাড হবে, রাইস থাকবে, খিচুড়ি থাকবে, বাফলা, যেটা মালবাদের সব থেকে পপুলার, মানে এমপি সবচেয়ে পপুলার যে ডাল বাফলা, সেটাও কিন্তু এই থালির মধ্যে ইনক্লুডিং। সবটা দেখাবো, দেখতে থাকো। কারি রয়েছে, উঠে পড়েছি। আজকে লাঞ্চ তো দুর্দান্ত হয়েছে, প্রত্যেকটা আইটেমই ভীষণ ভালো খেতে, তার সাথে ইউনিক কিছু আইটেমও খেলাম। এই দোকানটা শ্রী নাখোদা ধাম ভোজনালয় সকাল 11টা থেকে রাত 11টা অবধি পর্যন্ত কিন্তু খোলা থাকে, এবং প্রত্যেক দিনই কিন্তু এই সেম মেনুটাই থাকে। এই 2 ধরনের থালি আপনারা পাবেন, একটা হচ্ছে এই ডাল বাফলা লাড্ডুর থালি, আর একটা হচ্ছে এই রুটি থালি, যেটা তোমাদের দেখালাম। 190 টাকায় দাম থাকে। মেনু যেটা তরকারিগুলো থাকে সেটা কিন্তু এক এক দিন এক একটা চেঞ্জ হয়, সকাল রাত মেনু চেঞ্জ হয়। তাই তোমরা যদি ইন্দোরের কাছাকাছি থাকো, এখানে এসে কিন্তু ট্রাই করতেই পারো। ওনাদের পার্সেলেরও ব্যবস্থা রয়েছে, পার্সেলও তোমরা কিন্তু নিয়ে যেতে পারো। পুরো পুরো মনে হচ্ছে আমের পাল্প, সেটা পাল্পটা দিয়েছে, ঠান্ডা ঠান্ডা, দারুণ খেতে লাগছে। মানে ওই থালিটা খাওয়ার পর একদম বেস্ট ডেজার্ট। রেস্টুরেন্টে যাওয়ার পথে কিন্তু পুরো এখানে মার্কেট এরিয়া, মানে বিয়ের কেনাকাটার জন্য কিন্তু একদম আদর্শ জায়গা। লেহেঙ্গা থেকে শুরু করে স্যুট, সালোয়ার, নর্মাল ডেলি ওয়্যারের জন্য কিন্তু প্রচুর প্রচুর জামা কাপড় অপশন। মানে কলকাতার বড় বাজার আমাদের যেরকম টাইপের মার্কেট সব কিছু পাওয়া যায়, এই মার্কেটটাও কিন্তু একদম সেম টু সেম। মানে আমাদের সোদপুর মার্কেট তার কলকাতার নর্মাল যে কোনো মার্কেটকে হার মানিয়ে দিতে পারে। এখানে এত ভ্যারাইটি দেখলাম, আর যাই দেখছি জামা কাপড় সবই যেন পছন্দ হয়ে যাচ্ছে, সবই মনে হচ্ছে কিনে নিয়ে চলে যাই, কারণ রেটগুলো ভীষণই রিজনেবল। তো এখন আমি খেয়ে বেরোলাম, এরপর আমরা যাবো হচ্ছে উল্টো দিকে রয়েছে কাঁচ মন্দির, যেটা বিকাল 5টায় বন্ধ হয়ে যায়। এখন তো 4:20 বাজছে, তাই একেবারে দর্শন করে ওখানে তারপরে হোটেলে ফিরে যাব।
ইন্দোরের সাইট সিনে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হচ্ছে এই কাচ মন্দির। প্রায় 1903 সালে তৈরি হয়েছিল। জৈন এই মন্দিরের ভেতরে কিন্তু কোনো রকম ভিডিওগ্রাফি অ্যালাউ না, যেইটুকুনি তুলতে পেরেছি সেটাই দেখানোর চেষ্টা করলাম। ভীষণ সুন্দর মন্দির, অবশ্যই আপনারা ভিজিট করবেন। কালকে যখন বাসে করে আসছিলাম তখন তো রিভিউ জানিয়েছিলাম যে জার্নি খুব একটা কমফোর্টেবল হয়নি, রাস্তা ভালো না, কারণ খুবই জার্কিং হচ্ছিল। কিন্তু আজকে যখন গাড়ি করে ফিরলাম, মানে আমাদের এর্টিকা গাড়ি ছিল, সেই গাড়ি করে যখন ফিরলাম দেখলাম রাস্তার কন্ডিশন খুবই ভালো। সুতরাং বাসটার প্রবলেম ছিল, গাড়িতে আজকে খুবই স্মুথ জার্নি হয়েছে। মনেই হচ্ছিল না যে এত দূরের রাস্তা, প্রায় 65 কিলোমিটার মতো, এত তাড়াতাড়ি চলে আসবো। তো এই একটা ব্যাপার মাথায় রাখবেন, যদি আপনারা বাসে করে যেতে চান তাহলে কিন্তু ভলভো বাস দেখেই বুকিং করবেন, যাতে আপনাদের একটা কমফোর্টেবল জার্নি হয়। দাঁড়িয়ে রয়েছে একদম রাজপাড়া প্যালেসের গেটের মুখে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, 20 টাকা পার পার্সন কিন্তু এন্ট্রি টিকিট রয়েছে। আর আপনারা যদি এখানে যে লাইট অ্যান্ড সাউন্ড শো হয় সেটা দেখতে চান, 150 টাকা করে টিকিট, সেটা কিন্তু বাইরে দিয়ে কাটতে হয়। ওটাও দেখাবো, আগে প্যালেসটা ঘুরে দেখাই। প্যালেসের একদম যে ওপরের ফ্লোর, সেখানে পুরো প্যালেসটা কিন্তু ভীষণ সুন্দর সিমেট্রি ভাবে তৈরি করা রয়েছে। আপনারা দেখে বুঝতে পারবেন প্রত্যেকটা স্তম্ভ থেকে শুরু করে যে আর্কিটেকচার, সবটাই কিন্তু একদম সিমেট্রি ভাবে রয়েছে বলে দেখতে ভীষণ সুন্দর লাগছে। প্রচুর লোকজন কিন্তু রয়েছে এই প্যালেসের এই ওপর থেকে, কিন্তু বাইরের মার্কেটটা খুব সুন্দর করে দেখা যাচ্ছে। আমি এখন একটা জানলায় বসে আছি, এখান থেকে কিন্তু বাইরের ভিউটা দারুণ সুন্দর লাগছে। দাঁড়িয়ে রয়েছি একদম মেন প্যালেসেরই পাশে একটা বিল্ডিং, যেটাকে বর্তমানে মিউজিয়াম লেখা রয়েছে। মালবাদের এই যে রাজবংশ, সেইটা নিয়েই কিন্তু পুরো এই প্যালেসটা। তো আপনারা পজ করে করে দেখে নিতে পারেন। আর এই পাশে পুরো প্যালেসটার সম্বন্ধে কিন্তু কত বছর আগে তৈরি হয়েছে সব কিছু এখানে পরিষ্কার মারাঠাদের সম্বন্ধে লেখা রয়েছে, হিন্দিতে লেখা রয়েছে, আমি পড়ে বলে দিচ্ছি। 1747-এ কিন্তু মালবারাব হোলকার পুরো পরিবার সহ এই রাজবাড়া প্যালেস তৈরি করেন এবং 1801 সালে কিন্তু এখানে এটা শেষ হয়। হয়ে যাবে লাইট অ্যান্ড সাউন্ড শো, তো দেখা যাক এক্সপিরিয়েন্সটা কেমন হয়। इस मंथन को अमृत मंथन भी कहते हैं क्योंकि इसमें से अमृत निकला था। देवता और असुर दोनों ही इस अमृत को पाना चाहते थे। भला व्रत कौन नहीं चाहता। अमृत पाने की इसी जद्दोजहद में विष्णु भगवान के अमृत कलश से 4 बूंदें धरती पर भी छलक गई। 3 तो प्रयाग, हरिद्वार और नासिक में गिरी, और चौथी ने हमारे अपने मालवा में उज्जैन की भूमि को परम पावन धाम बना दिया। उज्जैन ओंकारेश्वर मंदिर के गूंजते स्वरों और सांची में बौद्ध धर्म की पवित्र ध्वनियों ने इस मालवा की धरती को अध्यात्म और आस्थाओं का संगम बना दिया है। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে বেরিয়ে গেছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন রাজবাড়া প্যালেসের নাইটের ভিউ। লাইটিং দিয়ে তো অসাধারণ লাগছে দেখতে এখন। এবার আমাদের প্ল্যান হচ্ছে রাজবাড়া প্যালেস থেকে বেরিয়ে আমরা এখন যাব ইন্দোরের সবচেয়ে ফেমাস 56 স্ট্রিট, যেটা 56 দোকান, ওইখানে। দেখা যাক আমাদের এখানকার এক্সপিরিয়েন্স কেমন হয়, চলুন। ফাইনালি পৌঁছে গেছি 56 দোকান বা 56 স্ট্রিট। এর আগেই যেটা বলেছিলাম, ইন্দোরকে বলা হয় ইন্ডিয়া স্ট্রিট ফুড হাব, আর এখানে সমস্ত রকমের স্ট্রিট ফুডকেই তুলে ধরা হয়েছে। পরপর 56টা দোকান আছে, যেখানে আমরা বিভিন্ন কুইজিন পেয়ে যাবেন, ধোসা থেকে শুরু করে পটেটো টুইস্টার, কাবাব, আইসক্রিম, ওয়াফেলস, অনেক কিছু, মানে খেয়ে শেষ করা যাবে না, এত আইটেম রয়েছে। দেখতেই এত ভালো লাগছিল এখানে, কিন্তু বেশিরভাগই কিন্তু ভেজ অপশন, ননভেজ ভীষণই লিমিটেড। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ননভেজ দোকান বন্ধও ছিল, এই জন্য সবই ভেজ আইটেম এখানে দেখলাম। প্রচুর লোকজন এসেছেন, সবাই খাওয়া দাওয়া করছেন। আমরাও অনেক খাবার ট্রাই করেছি, ফুচকা ট্রাই করেছি, ডোরা কেক ট্রাই করেছি, সবই বেশ ভালো খেতে এবং দামটাও মোটামুটি রিজনেবল বলবো। নিয়ে নিয়েছি এখান থেকে যে ডোরেমন স্পেশাল ডোরা কেক ছিল সেটা,
ট্রাই করে দেখি। বেশ কিন্তু সফট আর একদম গরম গরম দিয়েছে বানিয়ে। খাওয়া দাওয়ার পাশাপাশি এখানে কিন্তু লাইভ কনসার্টও হয়, যেটা আপনারা এনজয় করতে পারেন। তাই এখানে বেশ অনেকটা সময় কাটি। এবার আমরা চলে যাব আমাদের হোটেলের কাছে, যেখানে বসে নাইট মার্কেট। আপনারা ইন্দোরে আসলে কিন্তু উবের বা র্যাপিডোর মাধ্যমে অটো বুক করে যাতায়াত করতে পারেন, এটা অনেকটা সুবিধাজনক। পথে এখন দাঁড়িয়ে রয়েছে ইন্দোরের ফেমাস নাইট মার্কেট বা সারাফা মার্কেট, যেটা এখানে কিন্তু প্রচুর খাবারের ভ্যারাইটি, যেরকম 56 দোকান দেখিয়েছিলাম, এটা কিন্তু তার থেকেও বড় ফুড মার্কেট। ধোসা থেকে শুরু করে এখানকার ফেমাস যে জামুন শট, লস্যি, রাবড়ি, কাঞ্জিভারা সমস্ত কিছু রয়েছে। প্রত্যেকটা দোকানে কিন্তু প্রচুর পপুলার। আমি দেখলাম কিছু কিছু জায়গায় পোস্টার লাগানো রয়েছে, এখানে নিজে মাস্টার শেফ সঞ্জীব কাপুর থেকে শুরু করে রণবীর ব্রার সবাই এসে ট্রাই করে গেছে। আর ইন্দোর মানে তো স্ট্রিট ফুড হাব, তো ভাবলাম হোটেল যাওয়ার পথে কিছু জিনিস ট্রাই করে যাই, কারণ কালকে আমাদের কিন্তু 11:30টার ট্রেন, আগেই বেরিয়ে পড়তে হবে মার্কেট পাবো কিনা। তাই আজকেই কিছুটা এক্সপ্লোর করে হোটেল ফিরে যাবো, আবার রাতে যদি বেরোতে পারি রাতে আবার এক্সপ্লোর করবো। কালো জাম খুব সুন্দর করে এখানে পাল বানিয়ে দিয়েছে, দারুণ লাগছে। মানে উপর দিয়ে যে বিটুনটা দিয়েছে, তার সাথে চাট মশলাটা দিয়েছে, ভীষণ সুন্দর খেতে লাগছে। চলে এসেছি সারাফা মার্কেটের সব থেকে পপুলার দোকান, দ্য মোস্ট ভাইরাল দোকান, গোল্ড কুলফি, যেখানে শাহি দই বড়া অনেক কিছু পাওয়া যাচ্ছে। আপনারা হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন যে কাকুটা দাঁড়িয়ে আছে পুরো ভর্তি সোনার গয়না পরে। এতদিন ভিডিওতে দেখেছি, সামনাসামনি দেখতে পেয়ে কিন্তু খুব মজা লাগছে। তো এই দোকান থেকে কিছু একটা ট্রাই করবো, অবশ্যই জানাবো, তারপর আগে দেখে নিন। জয় শ্রী মহাকাল। এখানে মাওয়া কুলফি যেরকম হয় পুরো মাওয়া দিয়ে তৈরি, দুধের খুব একটা ভালো ফ্লেভার আছে। সেটা হচ্ছে এখানে জিলিপি সাইজটা খালি তোমরা দেখো, এত বড় জিলিপি কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি না। আর তোমরা কে কে এত বড় জিলিপি এক্সপ্লোর করতে চাও সেটাও কিন্তু জানিও। ইন্দোরে সারাফা মার্কেটে এসে কিন্তু একমাত্র তোমরা এই ইউনিক ইউনিক খাবারগুলো পাবে। দেখা যাক এগিয়ে যায়, কারণ এত রাতে এত বড় জিলিপি আমার পক্ষে খাওয়া সম্ভব নয়, তাই আমি আর ট্রাই করছি না। ওমকারের সত্য লেমন সোডা খেতে দারুণ লেগেছিল, তাই এখান থেকেও ট্রাই করে নিলাম। এখানেও সোডাটা দারুণ খেতে। এরপরে আমি ট্রাই করে নিয়েছিলাম কাঞ্জি বড়া, এটা বেশ অন্যরকম, সর্ষের একটা ভীষণ ঝাঁজ রয়েছে, নতুন একদম, ট্রাই করতে পারেন। তারপরে নিয়ে নিয়েছিলাম স্যান্ডউইচ, একটা নিয়েছিলাম ভেজ প্লেন স্যান্ডউইচ, আর তার সাথে নিয়েছিলাম একটা চিজ বাস স্যান্ডউইচ। চিজ বাস স্যান্ডউইচটা তো অসাধারণ খেতে ছিল। আর এত কিছু খাওয়ার পর হালকা করে মিষ্টি মুখ করে নিয়েছিলাম, যেটা হচ্ছে সীতাফল রাবড়ি। সীতাফল রাবড়ি তো আমাদের এখানে পাওয়া যায় না, কিন্তু ওখানকার সীতাফল রাবড়ি অসাধারণ খেতে ছিল। হ্যালো এভরিওয়ান, জয় শ্রী মহাকাল। আজকে আমাদের উজ্জয়নের ডে 6। আমাদের এই এপিসোডে আপনারা দেখতে পারবেন আমাদের পুরো ইন্দোর যে সাইট সিইংগুলো করবো আমরা। এখন ঘড়িতে বাজছে দুপুর 2:20। আজকে রাজবাড়া প্যালেসের উল্টো দিকেই রয়েছে গোপাল মন্দির। এই হোলকার ডাইনেস্টির তরফ থেকেই কিন্তু এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। বিশাল বড় কিন্তু মন্দির, মানে এটাই দেখে মনে হচ্ছে ছোট্টখাটো একটা প্যালেস। আর এই যে কাঠের অপূর্ব কারুকার্য, এটা চোখে না দেখলে বোঝা যাবে না, জানি না ক্যামেরায় কতটা দেখাতে পাচ্ছি। দারুণ কাঠের কাজ, আর ভেতরে দর্শন তো আপনাদের করালামই, ভীষণ সুন্দর। আপনারা রাজবাড়া আসবেন অবশ্যই কিন্তু গোপাল মন্দিরে দর্শন করবেন। গোপাল মন্দির দেখার পর আমরা একটা উবের ঠিক করে নিয়েছিলাম। চলে যাব প্রথমে লালবাগ প্যালেসে, কারণ ওটা কিন্তু 5টার সময় বন্ধ হয়ে যায়, তাই আমরা প্রথমে লালবাগ প্যালেস ভিজিট করব। বেশি দূর নয়, রাজবাড়া প্যালেস থেকে আমাদের 5 থেকে 7 মিনিট মতোই লেগেছিল। আর ভেতরে ঢুকতে কিন্তু গাড়ি নিয়ে 20 টাকা এন্ট্রি ফি আপনাদের দিতে হবে। আমরা 4 জনের টিকিট কেটে নিয়েছি, 20 টাকা করে, টোটাল 80 টাকা পড়ে লেখা রয়েছে। তো চলুন ভেতরে যা। এই যে
লালবাগ প্যালেস পুরো কিন্তু 72 একর জমির ওপর অবস্থিত। 1871 সালে শুরু হয়েছিল নির্মাণ কার্য। আর আমি জানি না আপনারা দেখে বুঝতে পারছেন কিনা, পুরো জায়গাটা দেখে মনে হচ্ছে কোনো লন্ডন বা ইংল্যান্ডের যেন প্যালেসের মধ্যে চলে এসেছি। মানে এত সুন্দর এবং পুরো সত্যিই সেই সময়কার ইংলিশ ব্রিটিশের ছোঁয়া রয়েছে এখানে। পিলার থেকে শুরু করে উপরের যে কারুকার্য সবটাই ধীরে ধীরে আপনাদের দেখাচ্ছি, চলুন। এখন দেখতে পাচ্ছেন আমার পেছনে একটা বিশাল বড় 11.5 ফুটের কিন্তু বাঘ রয়েছে। এই বাঘটাতে কিন্তু আসল একদম যে অরিজিনাল বাঘটা যশবন্ত রাও মানে শিকার করেছিলেন, সেই বাঘটাকেই কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। বাঘের যে আপনারা দেখতে পাচ্ছেন ছাল, দাঁত, জিভ সব কিন্তু অরিজিনাল, শুধু ভেতরে কেমিক্যাল দিয়ে প্রিজার্ভেশন করা রয়েছে। একদম অরিজিনাল এই বাঘটাই কিন্তু শিকার করেছিলেন। এবং কিন্তু পরপর এখানে প্রচুর ঐতিহাসিক জিনিস আছে যেগুলো ভীষণই ইউনিক এবং এখানে এসে দেখতে পারবে। আর সবচেয়ে বেস্ট লাগছে ওপর লাইটিংগুলো দেখুন, এরকম লাইটিং সাধারণত আমাদের এখানে দেখতে পাওয়া যায় না, ভীষণই ইউনিক লাইটিং। এখন দাঁড়িয়ে রয়েছি ব্যাঙ্কুয়েট হলের সামনে। ভেতর কিন্তু 40 সিটের বড় একটা ডাইনিং টেবিল রয়েছে, টি শেপের ডাইনিং টেবিল। একদম সামনে হচ্ছে রাজা এবং তার 3 রানী বসার জন্য জায়গা, আর দুই পাশে কিন্তু সমস্ত যারা গেস্ট তাদের বসার জন্য জায়গা। বিশাল বড় একটা ডাইনিং রুম। দেখা যাক এই পাশে এবার কি আছে। পুরো প্যালেসটাই কিন্তু এখন রেনোভেশনের কাজ চলছে। আমি এখন যে ঘরটায় দাঁড়িয়ে আছি, আমার পাশে এখানে রয়েছে একটা বিলিয়ার্ড রুম। সেই সময় তুকাজি রাও 3 বিলিয়ার্ড খেলতেন। পুরো মেহগিনি কাঠের কিন্তু এখানে ফার্নিচারগুলো, এখন রেনোভেশনের কাজ চলছে বলে দেখাতে পারছি না, কিন্তু এটা কিন্তু মানে একটা দারুণ ব্যাপার। ভারতীয় রাজা হয়ে ব্রিটিশদের মতো বিলিয়ার্ড খেলতেন। আর এই পাশে রয়েছে হচ্ছে একটা রিডিং রুম। এই রিডিং রুমের ভেতরে কিন্তু ওনার পছন্দের সমস্ত বইগুলো রয়েছে। 1770খানা কিন্তু বই রয়েছে ভেতরে। সব মিলিয়ে কিন্তু দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। আর প্রত্যেকটা যেই ঘরগুলো তার বাইরে কিন্তু একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে। সেই কিউআর কোড স্ক্যান করে কিন্তু আপনারা এই এক্সিবিশনের ব্যাপারে জেনে নিতে পারবেন। তো দেখা যাক সামনে কি আছে। রয়েছে লালবাগ প্যালেসের একদম যে অ্যাসেম্বলি হল, সেখানে কেমন লাগছে দেখতে এই প্যালেসটা? ভেতরের কারুকার্যগুলো খুব সুন্দর, মানে দেখার মতো, চোখে না দেখলে কেউ বিশ্বাস করতে পারবে না। এর আগে তো ব্যাঙ্কুয়েট হলটা দেখালাম। আমি ব্যাঙ্কুয়েট হলটাতে কোনো যখন অনুষ্ঠান হতো তখন সেখানে খাওয়া দাওয়া হতো। এখন দাঁড়িয়ে আছে ওয়েস্টার্ন ডাইনিং হলের সামনে। পুরো কিন্তু যখন কোনো বিদেশিরা আসতেন তারা এখানে বসে খাওয়া দাওয়া করতেন। নিচে ওখানে একটা ফায়ার প্লেস রয়েছে দেখছি, সেই সময় ফায়ার প্লেস। তার উপরে যত পেন্টিংগুলো রয়েছে, পেন্টিংগুলোতেও কিন্তু একদম ফ্রান্সের একটা ছোঁয়া রয়েছে দেখতে পাচ্ছি। ছাদটা দেখাতে বলবো, ছাদে একটা বিশাল বড় কিন্তু এখানে পেন্টিং রয়েছে সেই রেনেসাঁসের সময়ের, দেখে বুঝতেই পারছেন আপনারা ছবির চিত্রকলা। প্লাস এই পাশে কিন্তু ঝাড়বাতিগুলো অসাধারণ। আর এই রেনোভেশনের পর কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এবার দাঁড়িয়ে রয়েছি এখানে সিটিং রুম রয়েছে। এর আগেগুলোতে ডাইনিং রুম ছিল, এবার রয়েছে সিটিং রুম, বসার জায়গা। পুরো কিন্তু মিরর ওয়ার্ক করা রয়েছে, 3টে দেয়ালে মিরর ওয়ার্ক করা, তার সাথে ভীষণ সুন্দর সুন্দর ঝাড়বাতি। এবং এখানেও কিন্তু পুরো ছাদ জুড়ে একটা বিশাল বড় পোর্ট্রেট রয়েছে। দেখে বুঝতেই পারছো, মানে নিজের চোখে আমি যে দেখছি এই সৌন্দর্য আমি বর্ণনা করতে পারবো না, এত সুন্দর দেখতে। যখন ইন্দোর আসবে লালবাগ প্যালেস কিন্তু একদমই মিস করো না, দারুণ। আর এখন তো সবাই গ্রাউন্ড ফ্লোরটা যেটা রয়েছে এটাই চালু রয়েছে, ওপরের তলাগুলোতে কিন্তু কাজ চলছে। আশা করছি আর কয়েক বছরের মধ্যে রেনোভেশন কমপ্লিট হয়ে যাবে, তখন মনে পুরো ফ্লোরগুলোই খুলে দেবে, পুরোটাই তোমরা দেখতে পারবে। আমি যদি আবার ইন্দোর আসি আমি কিন্তু অবশ্যই ভিজিট করব। একদম মেন জায়গা সেটা হচ্ছে ক্রাউন হল, রাজ দরবার। আমার পেছনে এখন পুরো রাজ দরবারটা তোমরা দেখতে পাচ্ছ। ওই দূরে হচ্ছে রাজার সিংহাসন রয়েছে এবং তার পাশাপাশি কিন্তু সমস্ত মন্ত্রী আমলাদের বসার জন্য এখানে সোফা রয়েছে। এখানেও কিন্তু সেম আর্কিটেকচারই তোমরা দেখতে পারবে। ওপরে একটা বিশাল বড় এখানে ছবি এবং তার সাথে সুন্দর সুন্দর ঝাড়বাতি। নিচের কারুকার্যটা কার্পেটের অসাধারণ, সেই সময় কার্পেটটাই কিন্তু এখানে প্রিজার্ভ করে রাখা রয়েছে। সব মিলিয়ে কিন্তু সত্যি অসাধারণ, মানে পুরো মনে হচ্ছে ওই 1800 সালে ফিরে চলে গেছি এখানকার এই কারুকার্য দেখে।
বাইরে দিয়ে এখন পুরো প্যালেসটা দেখাচ্ছি। প্যালেসের একদম উল্টো দিকে কিন্তু বিশাল বড় একটা বাগান রয়েছে, আর বাইরে দিয়ে দেখলে বোঝা যায় অ্যাকচুয়ালি প্যালেসটা কত বড়, বিশাল কিন্তু এরিয়া জুড়ে। যেমন প্রথমে লেখা ছিল 72 একর জমি জুড়ে কিন্তু পুরো প্যালেসটা অবস্থিত। বাইরের দিয়ে সত্যি কিন্তু একদমই গ্র্যান্ড দেখতে। এখন দাঁড়িয়ে রয়েছি মাতা বৈষ্ণব ধাম মন্দির ইন্দোরের, একটা কিন্তু খুব পপুলার মন্দির। বাইরে দিয়ে দেখেই তো বুঝতে পারছি পুরো কিন্তু পাহাড়ের স্ট্রাকচারের মতো বানানো। রাতে যখন লাইট জ্বলবে তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগবে। তো চলুন ভেতরে যাওয়া যাক। যারা কোনোদিন বৈষ্ণব দেবী যাননি কিন্তু এই এক্সপিরিয়েন্স করতে চান, তারা অবশ্যই একবার কিন্তু এই বৈষ্ণব ধাম ইন্দোরে আসবেন। পুরো মনে হচ্ছে বৈষ্ণব দেবী যে চড়াই সেটাই করছে। নিচে আমি বলবো নিচটা দেখাতে যেরকম পাহাড়ের হয় ওরকম করেই নিচে, মানে পায়েও মনে হচ্ছে এরকম পাহাড়ের মতোই লাগছে। দাঁড়িয়ে রয়েছি এখন বৈষ্ণবদেবী মন্দির, যে তার ভেতরটা দেখে বলা যাচ্ছে পুরো কিন্তু পাহাড়ের মতো, যে কাটরার বৈষ্ণবদেবী মন্দির ওরকমই কিন্তু পাহাড়ের গুফার মতো তৈরি করা। আর এই মন্দিরে কিন্তু একটা ইতিহাস আছে। একজন স্বপ্নাদেশ পেয়ে এই মন্দিরটা বানিয়েছে, নিজে 3 কোটি টাকার ট্রাস্ট ভেঙে। আর প্লাস এখানে যে বৈষ্ণব দেবীর মূর্তি আছে আর যে অখণ্ড জ্যোত, সেটা কিন্তু কাটরার বৈষ্ণব দেবী থেকেই আনা হয়েছে। এখানে না আসলে কিন্তু প্রচুর মিস করতাম। দারুণ সুন্দর মন্দির, দারুণ। দাঁড়িয়ে রয়েছি এখন অন্নপূর্ণা মন্দিরের সামনে। বৈষ্ণব দেবী মন্দির একদমই কিন্তু কাছে। বাইরের যে মন্দিরের গেটটা সেটা কিন্তু পুরো সাউথ ইন্ডিয়ান স্টাইলে যেরকম মন্দির হয় সেরকম করে তৈরি করা, অসম্ভব সুন্দর লাগছে। আর পুরো গেটগুলোতে কিন্তু বড় বড় এখানে হাতির স্তম্ভ লাগানো রয়েছে। আর ভেতর দিয়ে এখান থেকে দেখতে পাচ্ছি মন্দিরটা কিন্তু পুরো হোয়াইট কালারে। চলুন ভেতরে যাওয়া যাক। দাঁড়িয়ে রয়েছে একদম অন্নপূর্ণা মন্দিরের সামনে। মন্দিরটা আজকে খুব সুন্দর করে সাজানো, তার কারণ হচ্ছে আজকে 26শে মার্চ, আজকে অন্নপূর্ণা পুজো রয়েছে। খুব ভালো দিনে কিন্তু আমরা এসেছি অন্নপূর্ণা মন্দিরে। মন্দির কিন্তু বহু প্রাচীন, এখন নতুন রেনোভেশন হয়ে কিন্তু এত সুন্দর দেখতে হয়েছে। আর মন্দির কারুকার্য দেখে কি আপনাদের কোনো মন্দিরের কথা মনে পড়ছে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমার তো একটা মন্দিরের কথাই মনে পড়ছে, সেটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। প্রেম মন্দির যেরকম সুন্দর একদম হোয়াইট মার্বেলের নিখুঁত কারুকার্য দিয়ে তৈরি, এই মন্দিরটাও কিন্তু সেম। চলুন কাছ থেকে আপনাদের দেখাই। মন্দিরের ছাদ থেকে শুরু করে মন্দিরের মেঝে, প্রত্যেকটা পিলার, সব জায়গায় কিন্তু অসাধারণ কারুকার্য। মেঝেটাতে তো পুরো তাজমহলে যেরকম দেখেছিলাম হোয়াইট মার্বেলের মধ্যে বিভিন্ন কালারিং মার্বেল দিয়ে করা, সেরকম পিলারগুলোতেও কিন্তু সমস্ত দেব দেবতাদের এখানে ছবি দেখতে পাচ্ছি। এখানে কিন্তু খোদাই করা রয়েছে। এখানে যেমন মা কালীকে দেখতে পাচ্ছি, এর পাশে কিন্তু বিভিন্ন দেবীদের মূর্তি এখানে খোদাই করা রয়েছে দেয়ালগুলোতে। সব মিলে কিন্তু ভীষণ সুন্দর। বাইরে এত গরম কিন্তু মন্দিরের ভেতরে কিন্তু একদম ঠান্ডা, সুতরাং এটাও কিন্তু একটা মাস্ট রেকমেন্ডেড প্লেস। অন্নপূর্ণা মন্দিরের পাশেই লাগানো রয়েছে শ্রী বেদ মন্দির। এই মন্দিরেও এবার প্রবেশ হয়েছে। ওপরে তো দেখতে পাচ্ছি সমস্ত যে মহর্ষিরা ছিলেন, মহর্ষি গৌতম, ভৃগু, এদিকে মহর্ষি বিশ্বামিত্র, মহর্ষি বশিষ্ঠ, সবার কিন্তু ছবি লাগানো রয়েছে। এবং তার সাথে সাথে কিন্তু বিগ্রহতে রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা, এই পাশে রয়েছেন রাধা কৃষ্ণ, মাঝখানে কিন্তু হনুমানজি সহ অনেক দেবদেবীদের মূর্তি রয়েছে। এবং সে যেটা দেখে ভালো লাগলো, মন্দিরের শুরুতেই কিন্তু মহাদেব রয়েছে। চলুন সবার এক এক করে দর্শন করাই।
চলে এসেছি এখন আমাদের ইন্দোর সাইটসের নেক্সট ডেস্টিনেশন ছত্রি বাগ। এটাও কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট পপুলার হিস্টোরিক্যাল প্লেস। চলুন ধীরে ধীরে এই জায়গাটা পুরো ইতিহাস আপনাদের জানাবো, তার সাথে ঘুরিয়ে দেখাবো। এই যে ছত্তিশবাগ, এই ছত্তিশবাগ হচ্ছে যে হোলকার বংশ, তাদের যে রাজারা ছিলেন পরপর তাদের সমস্ত সমাধি স্মারকগুলো রয়েছে, সেটাই হচ্ছে ছত্তিশবাগ। আমার পেছনে যে এখন সমাধিটা রয়েছে এটা হচ্ছে খণ্ডেরাও হোলকার, যিনি শ্রী অহল্যাবাই হোলকারের স্বামী ছিলেন। এখানে কিন্তু এনার স্মারকের বা সমাধির ভেতরে যে মহাদেব রয়েছে সেটা কিন্তু অহল্যাবাই নিজের হাতে প্রতিষ্ঠা করেছিলেন, এবং ভেতরে কিন্তু একটা অখণ্ড জ্যোতি জ্বলছে, যেটা সেই সময় থেকেই জ্বলে আসছে। এখানে যারা কাজ করেন তারাই কিন্তু এটা দেখরেখ করেন। বর্তমানে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে জানতে পারলাম রাজবাড়াতে বর্তমানে হোলকার বংশের যিনি পরবর্তী বংশধর তার রাজ উপাধি হয়েছে। সুতরাং রাজবাড়াতে আজকে নিশ্চয়ই কিছু প্রোগ্রাম আছে, আমরা সাইট সিইং করছিলাম বলে যাওয়া হয়নি। যাই হোক, এখনও কিন্তু হোলকার বংশ চলছে এবং তাদের ট্রাস্টিরা এখনও পুরো সমস্ত প্রপার্টি মেনটেনেন্স করছে। এটা জানা কিন্তু ভীষণ ভালো লাগলো। পরপর কিন্তু এখানে সমস্ত যারা বংশধররা ছিলেন, রাজকন্যা, রাজা, খান্ডেরাও বললাম, যেরকম ওই পাশে রয়েছে মালহার রাও, এই পাশে প্রধান মালহার রাও যিনি হোলকার রাজবংশ শুরু করেছিলেন, কালকে লাইট অ্যান্ড সাউন্ড শোতে দেখেছিলাম তার সমাধি। এইভাবে কিন্তু পরপর সমস্ত সমাধিগুলো রয়েছে। সুতরাং যারা এই হিস্ট্রি নিয়ে একটু এনথুজিয়াস্ট, যারা হিস্ট্রি জানতে চান তারা কিন্তু অবশ্যই এখানে আসবেন। এবং এখানে যিনি দেখরেখ করেন লাস্ট 40 বছর ধরে কিন্তু উনি দায়িত্ব সামলাচ্ছেন। উনি খুব সুন্দর করে আপনাদের সাথে গাইডের কাজ করে দেবেন, পুরো ব্যাপারটা আপনাদের বুঝিয়ে দেবেন। আমার পাশে এখন রয়েছে এই যে ছত্রিবাগের যে দরজাটা, এটা দেখে আপনারা বুঝতে পারবেন এটা কত পুরনো। সেই সময়কার যেরকম দরজা হতো সেই প্যাটার্নই কিন্তু তৈরি করা। এবং এই পাশে হচ্ছে মালহার পরিবারের, হোলকার পরিবারের পরবর্তী যে রাজারা তাদের সমস্ত স্মারকগুলো রয়েছে। চলুন এগুলো দেখা যাক। একদম এই পাশে যে সমাধি স্মারক রয়েছে বা ছত্রি রয়েছে সেটা হচ্ছে তুকোজি রাও। তুকোজি রাও ছিলেন অহল্যাবাইয়ের দত্তক পুত্র। ওনার ছেলে মারা যাওয়ার পর উনি দত্তক নিয়েছিলেন রাজবংশকে চালানোর জন্য। তো এই তুকোজি রাওই কিন্তু ইন্দোরের বর্তমানে যে আধুনিকীকরণ তার স্টার্টিং করেছিলেন বলা যেতে পারে। কালকে লাইট অ্যান্ড সাউন্ড শো থেকে আমরা জেনেছি এই তুকোজি রাও দ্বিতীয় কিন্তু এর আগে যে লালবাগ প্যালেস দেখেছিলেন সেই লালবাগ প্যালেস তৈরি করেছিলেন। সুতরাং খুবই হিস্টোরিক্যাল একটা জায়গা। আর আমার সামনে এখন যেটা রয়েছে এটা হচ্ছে মালহার রাও দ্বিতীয়, মানে দ্বিতীয় জেনারেশন যারা ছিলেন তাদের একই নাম হতো, শুধু দ্বিতীয় তৃতীয় এভাবে যোগ হতো নামের সাথে উপাধি, এরকম করে কিন্তু রয়েছে। তো সব মিলিয়ে ভীষণ হিস্টোরিক্যাল একটা জায়গা, যারা আসতে চান অবশ্যই কিন্তু এসে এক্সপ্লোর করতে পারেন। এখন দাঁড়িয়ে রয়েছি আমাদের আজকে সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন, যেটা হচ্ছে বড়া গণপতি মন্দির। এরপর আমরা আবার রাজবাড়া ফিরে যাবো এবং কোনো আশেপাশের বাকি জায়গাগুলো দেখবো। অটো করে আজকে আমাদের এটা লাস্ট ডেস্টিনেশন। তো চলুন ভেতরে গিয়ে দর্শন করা যাক। এখন আপনাদের দর্শন করাচ্ছি ইন্দোরের বড়া গণপতি মন্দিরের যে বিগ্রহ। সত্যিই কিন্তু বড় গণপতি, বিশাল বড় বিগ্রহ। আমি এখন সামনে দাঁড়িয়েছি, হয়তো আপনারা দেখে বুঝতে পারবেন অনেকটাই বড়। প্লাস এখানে গণেশজি যে ভঙ্গিমাতে বসে আছেন সেটাও কিন্তু ইউনিক, খুব কম জায়গায় কিন্তু এরকম বিগ্রহ দেখা যায়। সুতরাং ইন্দোরে আসলে কিন্তু অবশ্যই এখানে আপনারা দর্শন করবেন। বড়া গণপতি ঘুরিয়ে আমাদের গাড়ি রাজবাড়া প্যালেসের সামনে ড্রপ করে দিয়েছে, আর আমরা সেই সুযোগে ঢুকে পড়লাম রাজবাড়া প্যালেসের ভেতরে। ভীষণ সুন্দর করে সাজানো। যে নতুন রাজা তাদের ফ্যামিলি পুরো লন্ডন থেকে এসেছে আজকে রাজ্যাভিষেক করার জন্য এই রাজবাড়াতে। প্যালেসের ভেতরে মিউজিয়াম দেখার জন্য 20 টাকা করে টিকিট লাগবে। টিকিট কেটে আপনারা ওপরে উঠে যাবেন। ভেতরে সেই সময়কার বিভিন্ন ছবি কিন্তু লাগানো রয়েছে, একদম অরিজিনাল। তার সাথে সাথে হোলকার ফ্যামিলির পুরো ইতিহাস লেখা রয়েছে, বিশেষ করে দেবী অহল্যাবাইয়ের যে কন্ট্রিবিউশন সবকিছু ডিটেলসে লেখা। উনি কোথায় কোথায় মন্দির পুনরুদ্ধার করেছেন, কোথায় মন্দির স্থাপনা করেছেন, সবকিছু লেখা আছে। আর যেটা দেখতে সব থেকে ভালো লাগছিল সেই সময়কার সমস্ত জিনিসপত্র রাখা রয়েছে, বড় বড় বাসন থেকে শুরু করে পালকি, বন্দুক, তলোয়ার সবকিছু আপনারা এখানে দেখতে পারবেন। তাই যারা ইতিহাস ভালোবাসেন তারা কিন্তু অবশ্যই ভিজিট করবেন রাজবাড়া প্যালেসের ভেতরের এই মিউজিয়াম। আপনারা দেখালামই সেই আমলের কিন্তু পালকি রাখা। আর এই পাশে রয়েছে অহল্যাবাই শুরু করেছে মাহেশ্বরী সিল্ক। সেই মাহেশ্বরী সিল্ক যে বুনন হয় তাঁত, সেই তাঁতের কিন্তু একটা এখানে পুরো মেশিন রাখা রয়েছে।
প্রচুর কিন্তু এখানে কালেকশন, ওপরে নিচে। ये देखिए, ये 2000 रुपीज़ का है और ये 1500 रुपये का है। और एक हमारे यहाँ का प्योर का साड़ी भी आएगा, ये देखिए आप, एक ही डिज़ाइनर साड़ी से आएगा, हैंडिंग प्रिंट आएगा, कहीं नहीं मिलेगा आपको। देखिए ये भी आएगा, ये भी 1300 रुपये का आएगा, 1300 का। एक हमारे यहाँ का स्पेशल, ये वर्ली, ये हमारे यहाँ पे इंदौर में खूब चलता है फेमस, ये वर्ली आर्ट आएगा, 1500 रुपये की साड़ी। बाहर की टूरिस्ट को निकाल देंगे, बाहर के टूरिस्ट इसको बहुत लाइक करते हैं वर्लीज़ को। ये वर्ली साड़ी से आएगा, पूरी साड़ी में से वर्लीज बना हुआ आएगा, ये देखिए। हाँ बस, ये लक्ष्मी साड़ी हमारा 40 साल पुराना शॉप है, सिंस 1984 से, हैंडलूम्स का। ये हमारे यहाँ का फेमस साड़ी, हम खुद बनवाते हैं साड़ी। ये देखिए आप, इसको इंदौरी सिल्क कहते हैं, इसके मैन्युफैक्चर ही हम हैं पूरी साड़ी के, मोनोपॉली, कहीं नहीं मिलेगा साड़ी। सिर्फ 2000 रुपीज़ का साड़ी ये वाला, ये देखिए आप। ये कलरफुल में वर्लीज आता है एक, ऐसा है। एक हमारे यहाँ का फेमस साड़ी, एक और काथा पर, ये देखिए आप, 2000 रुपीज़ का साड़ी बिकता है हमारे यहाँ पे, सिर्फ 1100 रुपये का साड़ी है। पैच वर्क साड़ी कहते हैं, इंदौर का स्पेशल साड़ी है। बाद में हम देखिए, एक ये महेश्वरी का हैंडलूम साड़ी से आएगा, 4000 रुपीज़ का आएगा, हाथ से बनता है साड़ी, इसमें मैनी डिजाइन आर देयर। পুরো মার্কেটে যে যত মানে আমরা দেখছি একটা লক্ষ্মী শাড়িজ বলে দোকান, প্রচুর কালেকশন, নিচে প্রচুর কালেকশন, উপরে আমরা এখন দেখছি এখানে পুরো ভর্তি হয়ে গেছে। মানে চন্দেরি থেকে শুরু করে ইন্দোরি সিল্ক, মাহেশ্বরী, সমস্ত কিন্তু কালেকশন রয়েছে, সমস্ত হ্যান্ডলুম, হ্যান্ডওয়ার্ক। মানে এক একটা শাড়ি বানাতে 9 দিন করে সময় লাগে। ওনারা পুরো নিজেদের ম্যানুফ্যাকচারিং রয়েছে, দাম কিন্তু রিজনেবল শাড়ি অনুযায়ী। যত শাড়ি ওনাদের এখানে আছে ওনারা সব দেখাচ্ছে, মানে আমাদের বলতে হচ্ছে না, ওনারা পরপর কালেকশন দেখিয়েই যাচ্ছে। আর 1100 থেকে স্টার্টিং, 1100, 1300, 2000-এর মধ্যেও কিন্তু রয়েছে, সব মিলিয়ে কিন্তু মানে দারুণ শাড়ি কালেকশন। हाँ भैया बोलिए। ये मेरे यहाँ का चंदेरी का एक और, ये देखिए 9 डेज लगता है साड़ी को बनाने में। अगर आपने चंदेरी नाम का कोई शहर सुना होगा कंट्री, तो ये चंदेरी की प्योर साड़ी आएगी, 21,000 19,000 रुपये की साड़ी है। ये देखिए प्योर चंदेरी कतान साड़ी भी आपको कहीं नहीं मिलना है, मेरे यहाँ ही मिलना है। ये चंदेरी का साड़ी आएगा प्योर, 8500 का साड़ी है डिस्काउंट काट के, प्योर चंदेरी। ये मेरे यहाँ के सब स्पेशल साड़ी, बहुत ऑटो वहाँ से तुम ये देखिए आप, बहुत कलेक्शन है। मतलब मेरे पास मेनी कलेक्शन आर, बहुत सारा कलेक्शन है मेरे पास, मतलब कलेक्शन की तो कोई वो ही नहीं है। और यहाँ का स्पेशल साड़ी आज ही लॉन्चिंग हुआ महेश्वरी का, इस साड़ी को 11 डेज लगते बनने के अंदर। ही देखिए आज 11 দিন, মানে একদম কিন্তু ডেলিকেট ওয়ার্ক, আর এত সফট শাড়িটা, মানে আমি হাত দিচ্ছি তো বাটারের মতো সফট। ये हमारे यहाँ का फेमस, আমরা নিয়ে নিই। और आज की हमने इनको ओपनिंग करी आप लोगों से, ऐसा ऑफर में साड़ी दी, 3000 की साड़ी दी, आज ऑफर में हमने आपको 2000 रुपीज़ में दी है। ऐसा लक्ष्मी साड़ी राजवाड़ा, सिंस 1984 से मेरी शॉप है, इंदौरी चंदेरी महेश्वरी के हम मैन्युफैक्चर हैं इंदौर के अंदर। आप लोग पधारिए, आपको एक से क्वालिटी मिलेगी। अगर आप लोगों को व्हाट्सएप पर चाहिए तो आप व्हाट्सएप पे भी ले सकते हैं। मेरा मोबाइल नंबर है 9039000073, मोनू खत्री। आपका क्या लाइक ऑनलाइन डिलीवरी भी होता है? ऑनलाइन डिलीवरी होता है, कोरियर चार्जेस फ्री रहता है, कोई कॉस्ट नहीं लगता है। শাড়ি নিতে চাইছো হোয়াটসঅ্যাপ করো, অনলাইনে আনা, কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। আমি বলছি, আমি হাতে নিয়ে দেখলাম শাড়িগুলোর কোয়ালিটি কিন্তু সত্যিই ভালো। আর কোনো স্পন্সর নেই, আমরা কিন্তু এখনই কিনলাম, বিল দেখিয়ে দেবো, আমরা এখনই নিজেদের টাকা দিয়ে কিনলাম, কোনো স্পন্সর কিছু নেই। এই যে বিল আমাদের, আমরা কিনেছি উইদাউট স্পন্সর। বলছি সত্যি শাড়ির কোয়ালিটিগুলো ভালো, আর মানে দেখে ভালো লাগছে। কিনতে একটা জিনিস খেয়াল করলাম, লোকে হয়তো এখানে দেখে গেছে, পুরো মার্কেট ঘুরেছে, আবার এসে এখান থেকেই কিনছে, কারণ এখানে দাম কম, বাইরে ওই সেম শাড়ি বেশি দামে বিক্রি হচ্ছে। তো এইটা থেকে কিন্তু আরো বেশি মানে ভরসা লাগলো। কেনাকাটা করে বেরিয়ে পড়েছে একদম এক ব্যাগ নিয়ে। ওই পাশে হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড শো যে কাউন্টার, কালকে দেখে বেরিয়েছিলাম, তার উল্টো দিকে রয়েছে এই লক্ষ্মী শাড়িজ, আপনারা দেখে নিতে পারবেন। দোকানটায় তাই এখান থেকে ট্রাই করে নিচ্ছি। একদম বেসিক যে আলু পরোটা হয়, 70 টাকা দাম, অনেকটাই কিন্তু দিয়েছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা একটা উবের বুক করে নিয়েছিলাম, চলে যাব স্টেশন, কারণ রাত 11:30টায় রয়েছে আমাদের ট্রেন। ট্রেনে করে আমরা যাব
কলকাতা, সেই ভিডিওটা আসবে পরবর্তী এপিসোডে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আমাদের ইন্দোরের একদিনের সফর আপনাদের ভালো লাগলো। আরও কোনো ইনফরমেশান জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। আর ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করে দেবেন নিজেদের আত্মীয় পরিজনদের সাথে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে যখনই আমি পরবর্তী ভিডিও দেব সেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, ধন্যবাদ।